গাছে গাছে কদম ফুলের ছড়াছড়ি, নানান রকমের ফুলে প্রকৃতি সাজিয়ে উঠেছে। বিলের মাঝে সবুজে ঘেরা ফসলে চোখ জুড়িয়ে যায়। দেশ জুড়ে আপন দেশ, যতই হোক না কেন আপন দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও মিলবে না। ছয় ভাই মিলে আজ বিলে এসেছে মাছ ধরতে। আগে ছোট থাকতে কত মাছ ধরেছে একসাথে। আজ সময় বিবর্তনে শহরে গেলেও গ্রামের ছোঁয়া আগের মতোই মন হয়ে গেছে। আসলাম সর্দার মাছ ধরা একজন দক্ষ কারিগরি বলা চলে। তার জালে এত বড় বড় মাছ আটকা পড়ে যে সঙ্গে যারা থাকে তাদের কাঁদো কাঁদো অবস্থা হয়। আজকে আবারও এই বয়সে শৈশবের কিশোর হয়ে উঠল মন। আসলাম সর্দারের জাল ছেড়ে দিলেন, সাথে সাথে বৃত্তের মতো গোল হয়ে পানিতে ডুবে গেল জাল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ তারা জানে আসলাম সর্দারের জলে নিশ্চিত বড় কোনো মাছ ছাড়া ধরা যাবে না। আসলাম সর্দার ভালো করে লুঙ্গি পেঁচিয়ে জালের রশি ভালো মতো শক্ত করে ধরে রাখলেন। পাঁচ ভাই মিলে তাকিয়ে আছে। আজমল বলে উঠল, ভাইজান, আপনার হাতে কি এমন আছে যে আপনার জাল মাছ ধরা দেবে? কই, আমি তো চেষ্টা করি, তারপর মাছ উঠে না। চেষ্টা করবে তাহলেই পারবে, যেখানে মাছ থাকবে না সেখানে জাল ছেড়ে দিলে কি মাছ আসবে? আসলাম সর্দার কোথায়? ছোট ছোট জিশান বলে উঠল। আর আমার ভাই বলে কথা, সব দিক থেকেই সেরাই সেরা। আজমলের জালে শুধু কাঁকড়া আর সাপের বিচরণ। বলে সবাই হাসাহাসি শুরু করলো। এর মধ্যে আসলাম সর্দার নদী থেকে জাল তুলতেই সবার চোখ সেই দিকে গেল। জাল ভর্তি মাছে, ছোট বড় সব রকমের মাছ উঠেছে একেবারে। সেই মাছ নিয়ে এলো খুশিতে। সবাই আজকে শহরের সাজ পোশাক ছেড়ে লুঙ্গি আর গেঞ্জি পরে আছে। আঁকাবাঁকা পথ পেরিয়ে বাসায় আসতেই বাড়ির সকল মহিলারা বসে পড়ল মাছ কাটাকাটি করতে। বড় বড় দুইটা মাছ পেয়েছেন, ওজন হয়তো 5 কেজির কাছাকাছি অথবা তার বেশি। ভালো হবে। এই 6জন বউয়ের মধ্যেও ভালো একটা মিল হয়েছে। গল্পে গল্পে মশগুল হয়ে মাছ কাটছেন, কেউ ধুয়ে নিচ্ছে, কেউ আবার রান্না করেছে। তার উপরে মেয়ে মানুষের 1 মিনিট এক জায়গায় থাকলে তাদের মধ্যে একটা সম্পর্ক হয়। মাছ দিয়ে ভাইরা মিলে বাড়ির পুকুরে গোসল করতে চলে গেল। গোসল সেরে বসে বসে আছে, তখন বাইরে থেকে আসলো এক এক করে তাদের সকল ছেলেমেয়েরা। নিজ নিজ ঘরে ফ্রেশ হতে চলে গেল। অনেক সুন্দর একটা সকাল কাটিয়ে এসেছে আজকে। এরকম সুন্দর প্রকৃতি আগে কখনো দেখিনি। আয়শা ও তাদের বান্ধবীরা রুমে বসে থাকতেই হঠাৎ নূপুর বলে উঠল, আচ্ছা, কথা কোথায়? ওকে তো দেখছি না। আসলেই আমিও তো ওকে দেখতে পাইনি, হঠাৎ করে কোথায় গেল? চুমকির কথায় আয়শা বলে উঠল, কথা কি আমাদের সাথে এসেছিল? আমি তো খেয়াল করিনি। সবাই চিন্তায় পড়ে গেল। কোথাও আলাদা দিকে চলে যায়নি তো কথা? আলোচনার মাঝে কথা প্রবেশ করলো রুমে। কথা দিকে তাকাতেই কেমন একটা আটকে উঠল সবাই। চোখ ভর্তি পানি, মুখের অবস্থা অসহায়, হাত পা কাঁপাকাঁপি করছে, যেন এখনই পড়ে যাবে। মুহূর্তে সবাই এসে ওকে ধরে নিল। আয়েশা, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? চুমকি, হ্যাঁ বলো, তুই কোথায় ছিলি এতক্ষণ? তোকে তো আমাদের সাথে দেখিনি। কথার মুখে কোনো কথা নেই, যেন কথা কোনো কথায় বলতেই পারবে না। নূপুর বলে উঠল, কি হলো, কথা বল, কি হয়েছে তোর? কথা আস্তে ধীরে বলে উঠল, কিছু হয়নি, আসলে বাড়ির কথা মনে পড়ছিল তাই। আমরা মাত্র কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি, আবার তো ফিরে যাব। মন খারাপ করিস না প্লিজ। তুই এরকম করলে আমাদের ভালো লাগবে না। বল, ফোন দিয়ে আন্টির সাথে কথা বলে ভালো লাগবে। আগে ফ্রেশ হয়ে আয়, যা। চুমকি জোর করে পাঠিয়ে দিল ওয়াশরুমে। কথার জন্য ওদেরও মন খারাপ হলো একটু। সকাল 8টা বেজে গেছে, সবাই খাওয়ার জন্য বসে পড়েছে। বাড়ির মহিলারা সবাই খেতে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার এগিয়ে দিচ্ছে। আশা খেতে খেতে আশিকের দিকে তাকাচ্ছে, তখন আশিকও আশার দিকে তাকাচ্ছে। তাকাতে নিবদ্ধ হলো এক দৃষ্টিতে। আশিক ভুরু নাচতেই আয়শা দ্রুত চক্ষু নিচে করলো লজ্জায়। আশিক মুচকি হাসি দিল। সাইডে বসে থাকা আখি এসব দেখতে পেয়ে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করলো কী চলছে। মনে মনে বলল, এই মেয়ের সাথে কি ওনার কোনো সম্পর্ক আছে? এইভাবে দুজন তাকিয়ে আছে কেন? শহর থেকে আসায় যত প্রকার শাক সবজি খাবার টেবিলে তার নাই শেষ। শহরে শাকসবজি তেমন ভিটামিন নেই, আর না কোনো স্বাদ পাওয়া যায়। তাই খাবার টেবিলে যোগ হয়ে যায় লাল শাক ভাজি, মূলো শাক ভাজি, লাউ শাক ভাজি, ভর্তা সহ আরও নাম না জানা কত প্রকার ভর্তা আছে।
খাওয়া শেষ করে বসার ঘরে বসলো বড়রা। ইয়াদি আলী সর্দার বাড়ির সব ছেলেদের সামনে বসে আছেন। তিনি সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব রাখতে চাই আসলাম। প্রস্তাব বলতে গেলে একটা আবদার আমার। অবশ্যই বলুন চাচা, কী প্রস্তাব? আসলাম সর্দারের অনুমতি পেয়ে তিনি বলল, আমি চাই তোমাদের সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হোক। মজবুত তো আছেই চাচা, আমি মজবুত বলতে অন্য কিছু বলতে চাচ্ছি, বুঝাতে চাইছি। মনিনুর সবাই আগ্রহ নিয়ে তাকালো। কি বলতে চাচ্ছে সেটা বুঝতে পারছে না। মহিলারও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চাই তোমার ছেলে আশিকের সাথে আমার নাতি আখির 4 হাত এক করে দিতে। 4 যায় একে অপরের দিকে শুধু চাওয়াচাউনি করে অবাক হলো। আর আসলাম সর্দারের পানে তার ছোট 3 ভাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সবাই এক প্রকার একটা ঘড়ির মধ্যে আছে। কি কথা বলো সেটা ঠিক মাথায় কাজ করেছে না। আদর, আকাশ, অর্ণব চমকে উঠল, সাথে ভয় পেয়ে গেল। আশিকের দিকে তাকালো। আশিক চুপচাপ বসে আছে নিজের দিকে তাকিয়ে। তাকে দেখে বোঝার উপায় নেই রেগে আছে নাকি শান্ত আছে। আসলাম সর্দার নিজের ছেলের দিকে এক পলক তাকিয়ে আবার চাচার দিকে তাকালো। তিনি আবার বলে উঠল, শুধু তাই নয়, আমরা চাই জিসানের মেয়ে আয়শার সাথে আমাদের অঙ্কুরের বিয়ে দিতে। জিসানের মেয়েকে আমাদের অঙ্কুরের জন্য আমাদেরও অনেক পছন্দ হয়েছে। 2 বিয়ে একসাথে দিয়ে আমাদের সম্পর্কটা আরও গাঢ় করতে চাই। শহরে আছো তেমন তো আসা যাওয়া হয় না, এই সম্পর্কের অজুহাতে যদি যাওয়া আসা টিকে থাকে এতে খুব ভালো হয়। আমরা বুড়ো হয়ে গেছি, এই দুনিয়ার কদিনের অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি। আমি চাই তোমরা চাচাতো ভাইয়েরা মিলে একসাথে থাকো। সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়িয়ে পড়লো আশিক। হাতের শিরা ঠেলে উঠছে, চোখ দুটো রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করছে। 2 হাত মুঠো করে ধরে আছে শক্ত করে। এতক্ষণ নিজের বলে চুপচাপ ছিল, কিন্তু এখন আয়শার কথা উঠেছে। সে কিছুতেই নিজের রাগ কিছু বলবে, এত মানুষের মধ্যে এমন শিক্ষা তার পরিবার থেকে তাকে দেওয়া হয়নি। তাই কারো মনে আঘাত দিতে চায়নি। তবে একবার নিজেকে কন্ট্রোল করা এখন দুর্বিষহ হয়ে উঠেছে। আশিক রেগে হন হন করে সেখান থেকে উঠে গেল। সবার মাঝখান থেকে এমন করে উঠে যাওয়ায় সবার চোখ লেগে গেল। ইয়াদি আলী সর্দার বলল, কি হলো আসলাম, তোমার ছেলে এভাবে উঠে গেল কেন? সে কি বিয়ে করতে চায় না? এমনটা নয় চাচা, তুমি আমার এই আবদারটা রাখো। ছেলে যদি না মানে তাহলে একটু বোঝাও। আমি বলে দেখবো চাচা। তুমি রাজি হলে সব হবে আসলাম। তুমি রাজি হও আর জিসানকেও বলো। আমি কি বলবো চাচা? ছেলে মেয়ে যদি শেষ করার আগেই আজমানের হাত চেপে ধরে বলে উঠলো, ভাইজান, আমরা সবাই চাই একটু নতুন সম্পর্ক তৈরি হোক। তোমরা আমাদের মেয়েকে নিয়ে যাও আর তোমাদের মেয়েকে আমাদের কাছে দিয়ে যাও। দেখুন, এসব বিষয় তো আমি ভেবে দেখিনি। আর আমার আশা শুধু নামেই আমার মেয়ে, তার সব ভালো মন্দ দেখার দায়িত্ব ভাইজানের। আমার মেয়ে তার মেয়ে, ভাইজান যার সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন। তুমি যদি রাজি হও আসলাম, তোমার বাবা বেঁচে নেই, আমি একটা চাচা বেঁচে আছি। আমার আবদারটুকু রাখো। তোমরা রাজি হয়ে যাও আসলাম। আসলাম সর্দারের পানে সবাই তাকিয়ে আছে, কি বলে এটা শোনার জন্য। আকাশ আর অর্ণব দুইজনে তাকাতাকি করছে। অনেক বুঝে শুনে আসলাম সর্দার সিদ্ধান্ত নিল, যাতে এদের মনে কষ্ট না দিতে পারি। তাই বলল, আমি রাজি। বিস্ফোরণ ঘটানোর জন্য এইটুকুই যথেষ্ট। আকাশ আর অর্ণব অবাকের চরম পর্যায়ে চলে গেল। তুই কি করবি এখন? আদের কথায় আশিকের শান্ত কণ্ঠে। যা করা উচিত বলে মনে হবে। কি করবে ভাইয়া? এমন পরিস্থিতির হাতের বাইরে এখন পরিস্থিতির হাতের বাইরে। এখন শুধুমাত্র একজনের উপর ঝড় আসছে না, দুজনের উপর একসাথে। কিভাবে সামলাবে? তোরা টেনশন করিস না অর্ণব, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবে। কিন্তু এখন 2 পরিবারের বড়দের মাঝে কি বলবে তুমি? বিষয়টা সিরিয়াস পর্যায়ে এসেছে। আমার শেষ নিঃশ্বাস চলা পর্যন্ত তোর বোন শুধু আমারই হয়ে থাকবে, আর আমি তার। এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। এতদিন যেমন পারেনি। আপনি এটা কি করলেন? ছেলে এখন বড় হয়ে গেছে, তার অনুমতি ছাড়াই কথা দিয়ে দিলেন। ছেলের একটা মতামত নেওয়ার তো প্রয়োজন মনে করলেন না। এইটা বুঝেও না বোঝার চেষ্টা করলেন না। আমার ছেলে এই বিয়ে করতে চায় কি না। সবসময় যে কোনো সিদ্ধান্ত আপনারা চাপিয়ে দেন আমার ছেলের উপর। আপনার জন্য এতগুলো বছর পরিবার থেকে দূরে থেকেছে। নিজ স্ত্রীর কথা শুনে আসলাম সর্দার তাকিয়ে আছেন।
ভেবেছিলেন অত্যন্ত তার স্ত্রীর মতামত দিবেন, কিন্তু না। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আমার মাত্র একটাই ছেলে, তাই নাকি যে কোনো সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবো না? তোমার কি মনে হয় আমি আমার ছেলের জন্য খারাপ চাইবো? ওকে একটাবার জিজ্ঞেস করতে পারতেন, আমার ছেলে এভাবে মাঝপথে উঠে আসলো কেন? এর উত্তর আপনি দিতে পারবেন? ইসলাম সর্দার আর কোনো কথা বললেন না। ভাষা অদর ধারায় কাঁদছে, মনকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। হঠাৎ করে অর্ণব হাসলো তাদের রুমে। আশা সরাসরি চুপ হয়ে গেল। সবাই নীরবতা পালন করলো। কারো মুখে কোনো টু শব্দও নেই। প্রত্যেকের মুখে মানচিত্র আলাদা আলাদা দেশের মতো হয়ে গেছে। অর্ণব ধীর ও স্থির করে বলল, আয়শা বাইরে আয়। কোথায় যাব? আমার সাথে আয়। বলে চলে যেতে লাগলো। আয়শা সবার দিক এক পলক তাকে অর্ণবের পিছন পিছন চলে গেল। একেবারে বাড়ির মেইন গেটের বাইরে নিয়ে এসেছে অর্ণব। ভাইয়া, কোথায় যাচ্ছি আমরা? এখানেই, বলে দাঁড়িয়ে পড়লো অর্ণব। পেছন থেকে আয়শাও দাঁড়িয়ে গেছে। এখন আমি যাই ভাই? অর্ণবের কথায় আশিক ইশারায় যেতে বলল। সাথে সাথে অর্ণব রাস্তা ধরলো বাড়ির। সেই সব বোঝার জন্য উপরে চোখ তুলে তাকাতে বড় সড়ো একটা ধাক্কা গেল। তার সামনে দাঁড়িয়ে আছে আশিক, তাও আবার বাইক নিয়ে। মাথার চুল মাঝখানে সেঁতে করে দুই দিকে ছড়ানো, একেবারে ঘাড় পর্যন্ত বিচরণ করছে। আশিকের চোখে চোখ পড়তে নিচু হয়ে ঘুরে হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে। পেছন থেকে আশিক জোর গলায় বলল, কোথায় যাচ্ছিস? বাড়িতে। আমি কি তোকে যেতে বলেছি? আপনাকে কেন বলতে হবে সব কাজ? আর করার আগে আপনি আমাকে বলেন। এত কথা বলতে বলিনি, এদিকে আয়। আয়শা গম্ভীর মুখে বলে উঠল, আমি আপনার কথা শুনতে বাধ্য নই। যখন যা বলবেন তাই শুনবো। দেখ, আমি আর একবারও বলবো গাড়িতে ওঠ, নয়তো আজকে তুই আমার ভয়ঙ্কর রূপ দেখবি। আমি এমনি ভীষণ বিরক্ত। এভাবে রাগাস না, তাড়াতাড়ি ওঠ। আমি যাব না কোথাও, আপনার সাথে আপনার হবু বউ আঁকি আপুকে নিয়ে যান। আশিক এবার রেগে বাইক থেকে নামলো। আশার সামনে দাঁড়াতে আসা ভয়ে ভয়ে গেল। শুকনো ঢোক গিলে নিল, তবুও দমে গেল না। কি সমস্যা তোর? কতবার বলতে হবে আমাকে রাগিয়ে দিস না? আজ পর্যন্ত যা করিনি তাই করতে বাধ্য করিস না। আমাকে শান্তই থাকতে দে। গাড়িতে বস, যা বলার সেখানে গিয়ে বলিস। প্রতিবার তুলনায় আশিক একটু জড়িয়ে পড়ল, যার ফলে আশা সুরসুর করে গিয়ে বাইকের পেছনে বসে পড়ল। আশিক বাইক স্টার্ট দিল। মাটির রাস্তায় পেরিয়ে ইটের রাস্তায় এভাবে চলতে শুরু করলো। পাগলা ঘোড়া অর্থাৎ বাইক। আয়শা চুপ মেরে পেছনে বসে আছে। আশিক আয়নাতে একবার আয়শাকে পরখ করে নিল। প্রায় ঘন্টার মতো পথ পেরিয়ে, কত নদী নালা খাল বিল পেরিয়ে একটা সুন্দর জায়গায় গাড়ি দাঁড়ালো। উপরে কৃষ্ণচূড়ার কাছে ফুলে ভরে উঠেছে। চারদিকে শুধু ফুলের সুন্দর মম সুবাসে মুখরিত হচ্ছে প্রতিনিয়ত। তবে বর্তমান সেখানে আয়শা আর আশিক ছাড়া কোনো লোক সমাগম নেই। আশিক নিচেও নামলো, আয়শাকে নামতে বলল। আয়শা নেমে সেই চুপ করেই রইল। আশিক সেজা সুই সুই করে আশার কাছে দাঁড়ালো। আশায় পিছনে যেতে দিলে আশিক বাহু দুটো শক্ত করে ধরে আটকে দিল। যতদূর দূরত্ব ছিল তাও মিটিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, কি হয়েছে তোর? আমার সাথে এরকম করছিস কেন? আয়শা নিস্তব্ধ। আবারও বলে উঠল আশিক, কথা বল আমার সাথে। কি হয়েছে তোর? বলে এক হাত মুখটা উঁচু করে ধরতেই অবাক হলো। সাথে হৃদয় মোচড় দিয়ে উঠল আশিকের। চোখের টইটুম্বর পানি গাল বেয়ে অনবরত ঝরছে। কোনো কথা নেই মুখে। আশিক নিজের আঙুল দ্বারা গাল বেয়ে পড়া পানিটুকু মুছে দুই হাতে দুই গাল ধরে আশিকের দিকে করলো। আয়শা চোখ বন্ধ করে আছে, ভীষণভাবে চোখে পাতা কাঁপাকাঁপি করছে। আগে হলে আশিকের স্পর্শে আয়শার নাজেহাল অবস্থা হতো, তবে এখন হচ্ছে না। আশার মায়াবী মুখের পানে তাকিয়ে আশিক থমকে গেল। বার কয়েক জিজ্ঞেস করলো, কি হয়েছে? গলা শুরু ব্যর্থ হয়েছে, আয়শার মুখ থেকে কোনো বাক্য পাঠ হয়নি। আশিক আশার বুঝে যাওয়া চোখের পাতায় গাঢ় চুম্বনে ভরিয়ে দিল। এই প্রথম আশার জ্ঞান থাকাকালীন আশিক এমন কাজ করলো। সঙ্গে সঙ্গে চোখ খুলে রসগোল্লার ন্যায় বড় বড় হলো বিস্ময়ে। আশিক আশার মুখের সামান্য দূরত্ব আছে, দৃষ্টি তাদের দুজনেই নিবদ্ধ। খানিক পর আয়শা নিজেই আশিকের কাছ থেকে দূরে সরল। রেগে বলে উঠল, এসব নোংরামি আঁকি আপুর সাথে গিয়ে করুন, তিনি আপনার হবু বউ।
বোনের সাথে এরকম অসভ্যতা করতে লজ্জা করে না? আর আমাকে এখানে নিয়ে আসলেন কেন? হবু বউকে নিয়ে আসলেন তো পারতেন, একেবারে পরিচিত হয়ে পারতেন। আয়েশা, সরি, আপনাদের পরিচয় তো আগেই থেকেই ছিল, হয়তো সম্পর্কও ছিল, যার কারণে কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে এখানে আসতেন প্রেমিকের সাথে দেখা করতে। পিছন ঘুরে সে কৃষ্ণচূড়া গাছে বার করে ঘুরিয়ে দিল আশিক। আয়শা হতভম্ব হয়ে গেল। আয়শার উপর রাগ করে আয়শাকে না মারতে পেরে এইভাবে নিজেকে কষ্ট দিচ্ছে আশিক। আয়শা সব কিছু ভুলে তাড়াতাড়ি এগিয়ে এসে হাত ধরলো। কি করছেন আপনি? হাত ধরতেই দেখলো রক্তে হাত মেখে গেছে। কাঁদতে লাগলো আয়শা। কাঁদিস না, আমার কিছু হয়নি, সামান্য কেটে গেছে। তবু আয়শা কেঁদেই যাচ্ছে, চোখের পানি পড়েই যাচ্ছে। আশেপাশে কোনো ফার্মেসি তো দূর, কোনো প্রকার দোকান খুঁজে পাওয়া যাবে না। এ তো কান্না সহ্য করতে না পেরে আশিক বলে উঠল, আর একটু টু শব্দ করলে এখানেই ফিরে যাব। ভয়ে আসার কান্না থামানো, মাথা নিচু করে ধীরে ধীরে বলে উঠল, আপনার হাত থেকে রক্ত বের হচ্ছে, ব্যান্ডেজ করতে হবে। লাগবে না, রক্ত পড়ছে তো। আশা রক্ত দেখে আগে থেকেই ভয় পায়। আশিক বুঝতে পারছে এখন রক্ত দেখলে আয়শার অসুবিধা হচ্ছে, তাই নিজে আয়শা ওনার মাথা ধরে এক ফালি কাপড় ছিঁড়ে নিল। আশা তৎক্ষণাৎ মাথা উপরে তুলে দেখে তার অন্যায়ের উপর হামলা চালছে আশিক। সেই টুকরো কাপড় দিয়ে হাতে পেঁচিয়ে আশার সামনে এগিয়ে দিল হাত। আশা চেয়ে আছে তার দিকে, কোনো হাত দিচ্ছে না। প্রশ্ন করার আগেই আশিক বলল, বেঁধে দে। আয়শা এবার বুঝতে পারল, তাই হাত বাড়িয়ে আলতো হাত আশিক হাতের কাপড় সুন্দর করে বেঁধে দিল। দুজনের চোখ স্থির করলো, কারো চোখে কোনো তাড়া নেই। ধীর স্থিরভাবে আশিক বলে উঠল, আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে আসছিস কেন? আমি দাদা দাদির কবর জিরত করে আসতাম মাঝে মধ্যে, আর তখন আকাশ আর অর্ণব থাকতো, আমি একা আসতাম না। মিথ্যে কথা বলছেন আপনি। সত্যি কিভাবে প্রমাণ করবো বলে দে। সত্যি কিভাবে প্রমাণ করবো বলে দে আমায়। আশিকের চোখে অসহায়ত্ব, গাঢ় চাহনি আয়সার পানে। তাহলে আঁখি আপুর সাথে আপনার বিয়ে ঠিক হলো কিভাবে? আপনি সেখানে যান, আঁখি আপুকে নিয়ে ঘুরে বেড়ান, আমাকে বাসায় দিয়ে আসুন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না বলে জেদ ধরল আয়শা। আশিক আবারও বলে উঠল, বিশ্বাস কর, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, আর না আমি তাকে বিয়ে করতে চাই। আমার এত সুন্দর বউ থাকতে আমি কেন অন্য মেয়ের সাথে বিয়ে করতে চাইবো? সে কথাটাই আশিক ধীরে বলায় আশা শুনতে পেল না। কি বলেন? শুনতে পারি নাই। কিছু না, কিছু কথা শুনতে পারা যায় না, শুধু অনুভব করতে হয় ভেতর থেকে। আয়শা মনে মনে বলল, আমিও তো অনুভব করতে চাই আপনাকে হৃদয় থেকে, কিন্তু আপনি আমাকে বুঝতে পারেন না। আশিক আবার জোর কণ্ঠে বলে উঠল, আমার আঁখির সাথে কোনো সম্পর্ক নেই। নেই মানে নেই, বুঝেছিস? তাহলে বিয়ে? আমি একবারও বলেছি তোকে যে আঁখিকে বিয়ে করব? আয়শা দৃষ্টি নিচু করলো, কোনো কথা বলল না। আমি এর আগেও বলেছি, তোর মনে আমাকে নিয়ে কোনো প্রশ্ন জেগে উঠলে সোজা আমার কাছে জানতে চাইবি। আমি তোর কাছে জবাবদিহিতা করতে বাধ্য, তবুও মানুষের মুখের কথা শুনে নিজে নিজে কষ্ট পাবি না। তুই নিজেকে কষ্ট দিয়ে আমার হৃদয় ভেঙে দিস। আজকের পর যেন আর একবারও বলতে না হয়, মনে থাকবে কথাটা? আয়শা সব কথা শুনল বোকার মতো, কিছু বুঝতে পারলো কি পারলো না, শুধু শেষে মাথা নাড়ল, যার অর্থ সে আশিকের সব কথা বুঝতে পেরেছে। আর যা বুঝে বুঝুক আর না বুঝুক, সাথে আঁখির সাথে থেকে কোনো সম্পর্ক নেই, আর না বিয়ে করতে চায়। গাছ নিচে বসে আছে আশিক আর আয়শা, কোনো কথা বলছে না কেউ। গাছটাও তাদের মান অভিমান ভুল বোঝাবুঝি সব শেষ ভালোবাসার সাক্ষী হলো। এদিকে 9টার দিকে বেরিয়েছে আশিক আর আয়শা, এখন বাজে 5টা। প্রায় 8 ঘন্টা হলো দুজন বাড়িতে নেই, এখনও তাদের খোঁজ খবর নেই। যদিও আশিক, অর্ণব, আকাশ আদরকে বলেছিল, কিন্তু বাড়ির কাউকে জানায়নি। তার থেকে না শুনে কিভাবে বিয়ের কথা আলোচনা করে, এটা মোটেও আশিক মেনে নিতে পারেনি। তার উপর আবার আয়শাও বিয়ে দিতে চায়, তাই বাধ্য হয়ে আয়শাকে নিজের সাথে নিয়ে গেছে। চুমকি অর্ণবের কাছে আসার কথা জিজ্ঞেস করে অর্ণব বলেছে টেনশন না করতে, আয়শা আশিকের সাথেই আছে। চুমকি বলেছিল, দেখুন ভাইয়া, আয়শা যদি কোনো ক্ষতি হয় তখন? অর্ণব ফোঁস করে উঠল, তোমার সাহস কত বড় যে আশিক ভাইকে নিয়ে এরকম কথা বলো? তার সম্পর্কে তুমি কতটুকু জানো? তোমার কল্পনার বাইরে তার কথা প্রতিটি কাজ। নিজের মৃত্যু
শত্রুমুখী হয়ে তবুও আশা কোনো ক্ষতি হতে দেবে না। নেক্সট টাইম তোমার মুখে আশিক ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা শুনতে চাই না। যাও এখান থেকে। চুমকি অবাক হলো অর্ণবের কথায়। তার মানে সবাই এখন এসব বিষয়ে অবগত? শুধু আশা নিজেই জানে না, সে কেবল আশিককে ভালোবাসে। রাজন চিন্তিত কণ্ঠে আসলাম সর্দারকে উদ্দেশ্যে বলল, তোমার ছেলে তো এখন আসলো না। কোথাও তোমার ছেলের বিয়ে নিয়ে আপত্তি ছিল, এমনটাও হতে পারে। তুমি চিন্তা করো না, সময় মতো আশিক চলে আসবে। ঘরে গিয়ে আসলাম সর্দারের কাছে তার স্ত্রী বলল, আপনি কি শুরু করলেন? আমার ছেলেটাকে একটু আমার কাছে থাকতে দিন না। রেবেকা, চিৎকার করবেন না, আর কত নিষ্ঠুর বাবা হবেন। নিজের ছেলের সুখ কোথায় সেটাই যদি জানতে না পারেন, চোখের সামনে দেখেও চোখে কাপড় বেঁধে থাকেন, তাহলে আপনি বাবা হিসেবে ব্যর্থ। আপনি কেবল সবার উপর নিজের অধিকার খাটাতে পারেন, কারো ইচ্ছের মূল্যায়ন করতে জানেন না। কি বলছো তুমি? আমি সবার মন রাখার চেষ্টা করি, তবুও ব্যর্থ হলাম স্ত্রী সন্তানের কাছে। রেবেকা বেগম রেগে একটু বেশি বলে ফেলছেন, এটা বুঝতে পেরেছেন, তাই অপরাধী কণ্ঠে বলে উঠল, আমি আসলে সেভাবে বলতে চাইনি। আপনি বলুন না, আমাদের তো একটাই ছেলে, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জোর করে বিয়ে দিয়ে আমার ছেলেটার জীবন নষ্ট করবেন না দয়া করে। আপনি বাবা, আপনি বুঝতে পারবেন। ছেলের সাথে কথা বলুন, বাবা নয় বন্ধু হয়ে যান। স্ত্রীর কথায় পরিমাণ বুঝতে পারল। স্ত্রীর মাথায় হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, আমার ছেলের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হবে না। তার আগে আমি তোমার থেকে অনুমতি নিব অবশ্যই। তোমারও ছেলের তাই মন্তব্য করার সম্পূর্ণ অধিকার তোমার আছে। রেবেকা বেগম খুশি হলেন স্বামীর কথায়। সন্ধ্যায় কিছু আগে আগে আশিক আশাকে নিয়ে বাড়িতে ঢুকলো। তাদের দুজনকে দেখে আঁখি আর অঙ্কুর তাকিয়ে আছে। আশেপাশে আশিক দাঁড়িয়ে আছে। আঁখির মন ভেঙে গেল। সে কবে থেকে আশিক এই বাড়িতে মাঝে মাঝে আসতো, তখন থেকে অষ্টাদশী হৃদয় তাকে দিয়ে বসেছিল। শুধু দিন গুনতো কবে আবার আশিক আসবে। তার নামে কোটি বেনামি চিঠির খাম আকাশে উড়িয়ে দিয়েছে, তার ঠিক নেই। নতুন নতুন প্রেমে পড়ে যে অনুভূতিটা বলে বোঝানোর নয়। সারাদিন সারাক্ষণ তাকে নিয়ে কল্পনা মগ্ন থাকে, যে ব্যাপারটা আসলে ভালোবাসা সুন্দর। সবার ভালোবাসার অধিকার আছে তার নিজ নিজ জায়গা থেকে।